জানেন, মঙ্গল গ্রহের তুলনায় শুক্র গ্রহকে হ্যাবিটেবল বানানো বেশি সহজ। কিন্তু তা সত্ত্বেও বড় বড় স্পেস এজেন্সি মঙ্গল গ্রহে মানব বসতি গড়ে তুলতে চায়। কিন্তু কেন? যদি আমরা মার্স প্ল্যানেট এবং ভেনাস প্ল্যানেটকে কম্পেয়ার করি, তাহলে দেখা যায় মার্সের তুলনায় ভেনাস পৃথিবীর কাছে অবস্থিত। যদিও ভেনাসের হট টেম্পারেচার এবং প্রতিকূল পরিবেশ লাইফের বিরুদ্ধে, কিন্তু মার্সের মতন কি ভেনাসকে টেরাফর্ম করতে পারি না? যদি এই প্ল্যানেটকে এমনভাবে তৈরি করা হয় যেখানে ফিউচারে মানুষ সার্ভাইভ করতে পারবে। আর আমি এখানে ভেনাসের অ্যাটমসফিয়ারে মানব সভ্যতা গড়ে তোলার কথা বলছি না, কিন্তু বরং এই প্ল্যানেটকে সেকেন্ড আর্থ হিসাবে বানানোর কথা বলছি। ভেনাসের অ্যাভারেজ তাপমাত্রা 460 ডিগ্রি সেলসিয়াস, যার প্রধান কারণ হলো এর অ্যাটমসফিয়ারে থাকা কেমিক্যাল কম্পোজিশন। ভেনাসের বায়ুমণ্ডল 96% CO2 এবং এর সাথে কার্বন মনোক্সাইড ও সালফার ডাই অক্সাইডের গঠিত। যদি আপনি ভেনাসের সারফেসে দাঁড়ান, তাহলে এখানকার প্রেশার মনে হবে যেমন পৃথিবীর সমুদ্রের 3000 ফুট নিচে জলের প্রেশার থাকে। ভেনাসের ডায়ামিটার পৃথিবীর তুলনায় 95%, আর এর গ্র্যাভিটি পৃথিবীর 90%, যেখানে মার্সের ডায়ামিটার পৃথিবীর মাত্র 50%। সেই হিসাবে আমাদের সোলার সিস্টেমে পৃথিবীর পর ভেনাস সেকেন্ড লার্জেস্ট হ্যাবিটেবল, কারণ আউটার প্ল্যানেটে থাকা ইম্পসিবল। তাই যদি আমরা পৃথিবীর 8.1 বিলিয়ন মানুষ এবং এর চেয়ে কয়েক গুণ বেশি অ্যানিমেলের জন্য বাসস্থান খুঁজতে চাই, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো অপশন হবে ভেনাস প্ল্যানেট। তবে এটা মাত্র কয়েক বছরে সম্ভব হবে না, এর জন্য কয়েক জেনারেশন কেটে যাবে। কিন্তু এখন প্রশ্ন হলো, ভেনাসকে টেরাফর্ম করা কেমনভাবে সম্ভব হবে? আমাদের সবার প্রথম ভেনাসের টেম্পারেচারকে কন্ট্রোল করতে হবে, কারণ এখানকার বর্তমান টেম্পারেচার মানুষের সহ্য ক্ষমতার বাইরে। আর যেমনটি আমি পূর্বে বলেছি, এই হাই টেম্পারেচারে কার্বন ডাই অক্সাইড, যা ভেনাসের অ্যাটমসফিয়ারে অধিক পরিমাণে রয়েছে, একমাত্র দায়ী। এখন প্রশ্ন হলো, এই CO2 পরিমাণ কেমনভাবে এখানে কমানো যায়? এর প্রথম প্রসেস হলো কার্বন সিকুয়েস্ট্রেশন। এই প্রসেসে বায়ুমণ্ডল থেকে CO2কে সেপারেট করা হয়। যদি আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস ক্যালসিয়াম অক্সাইডের সাথে রিয়াকশন করাই, তাহলে এটি ক্যালসাইটে পরিবর্তিত হয়ে ভেনাসের সারফেসে জমা হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এত কার্বন ডাই অক্সাইড গ্যাসকে ভেনাসের অ্যাটমসফিয়ার থেকে রিমুভ করার জন্য ক্যালসিয়াম অক্সাইড আসবে কোথা থেকে? এর জন্য ভেনাসের প্রতিবেশী গ্রহ মার্কারির হেল্প নিতে পারি, যেখানে ক্যালসিয়াম অধিক মাত্রায় রয়েছে। রকেটের মাধ্যমে এই ক্যালসিয়াম মার্কারি থেকে ভেনাসে পাঠানো হবে। এরপর কার্বন সিকুয়েস্ট্রেশন প্রসেসের মাধ্যমে একে ক্যালসাইডে পরিবর্তিত করা হবে। তবে এটা শুনতে যতটা সহজ মনে হয়, ততটাও সহজ নয়। মার্কারি থেকে ক্যালসিয়াম ভেনাসে নিয়ে গিয়ে সেখানে পুরো প্রসেস হতে কয়েক হাজার বছর সময় লেগে যাবে। এখানে দ্বিতীয় একটি উপায় হলো ভেনাসের অ্যাটমসফিয়ারকে হিট হওয়া থেকে বাধা দেওয়া, যার মানে সূর্যরশ্মি ভেনাসে যাওয়া থেকে বাধা দেওয়া। এমনটি করার জন্য ভেনাস এবং সানের মাঝখানে একটি মিরর ফরমেশন করতে হবে। তবে এই মিররকে আলাদা আলাদা লেয়ারে সেখানে প্রতিস্থাপন করতে হবে, যার ফলে সূর্য থেকে আসা লাইটকে মাল্টিপল রিফ্লেকশনের মাধ্যমে পুনরায় সূর্যতে পাঠিয়ে দেওয়া সম্ভব হবে। আর এর ফলে ভেনাসে কোনো প্রকারে হিট পৌঁছাতেও পারবে না। কিন্তু এমনটি করে আমরা কতদিন ভেনাসকে ঠান্ডা রাখতে পারবো? এই প্রসেস 60 বছর চালানোর পর ভেনাসের টেম্পারেচার 31 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। এই তাপমাত্রায় ভেনাসের অ্যাটমসফিয়ারে থাকা কার্বন ডাই অক্সাইড লিকুইড হয়ে বৃষ্টি রূপে নেমে আসবে। আগামী 30 বছর পর্যন্ত এই বৃষ্টি ভেনাসে চলতে থাকবে। তখন ভেনাস সারফেসে তরল কার্বন ডাই অক্সাইডের হ্রদ এবং নদী বইবে। এরপর 100 থেকে 150 বছর পর ভেনাসের তাপমাত্রা, যা প্রথমে 460 ডিগ্রি সেলসিয়াস ছিল, তা এখন কমে -50 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। প্রায় 200 থেকে 250 বছর পর ভেনাসের নদী বরফে পরিণত হয়ে যাবে। তখন এটি ফ্রোজেন প্ল্যানেটে পরিণত হবে। যেমনভাবে পৃথিবীতে বরফের বড় বড় গ্লেশিয়ার থাকে, ঠিক তেমনভাবে ভেনাসের সারফেসে কার্বন ডাই অক্সাইডের আইস গ্লেশিয়ার থাকবে। এই সময় ভেনাসের অ্যাটমসফিয়ার নাইট্রোজেনে ভরে গেছে, আর এর সারফেস প্রেসার, যা পূর্বে 92 টাইমস ছিল, তা এখন পৃথিবীর তুলনায় মাত্র 3 গুণ থাকবে। ভেনাসকে বাসস্থানের যোগ্য করতে পুনরায় একে গরম করতে হবে, কিন্তু এমনটি করলে আইস CO2 পুনরায় গ্যাসীভূত হয়ে আরও একবার অ্যাটমসফিয়ারকে ক্যাপচার করে ফেলবে। যদি ভেনাসের সারফেস এবং অ্যাটমসফিয়ার থেকে এই CO2কে বের করতে হয়, তাহলে আরও একবার রকেটের সাহায্যে দূরের কোনো প্ল্যানেটে এই CO2 আইসকে দিয়ে আসতে হবে। তবে এটা অনেক টাইম সাপেক্ষ ব্যাপার, আর এই পুরো প্রসেসে
কিছু মাত্রায় CO2 ভেনাসের অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে যাবে। একবার ভেনাস থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেলে তখন এই খালি থাকা নদীতে জলে ভরে দিতে হবে। আর এই জল পৃথিবী থেকে পাঠানো যাবে না, বরং জুপিটারের মুন ইউরোপা থেকে যাবে, যাকে সোলার সিস্টেমের ওয়াটার ওয়ার্ল্ড বলা হয়। মনে করা হয় ইউরোপার বরফ জমা মহাসাগরে পৃথিবীর তুলনায় ডবল জল রয়েছে। ইউরোপা থেকে জল নিয়ে ভেনাসের অ্যাটমসফিয়ারে ছড়িয়ে দিতে হবে, যা ভেনাস সারফেসে বৃষ্টিরূপে পড়বে। কয়েকশো বছর ধরে এইভাবে জল আসার পর ভেনাসে ওশিয়ান ফরমেশন হয়ে যাবে। কিন্তু এখনো ভেনাস অ্যাটমসফিয়ারে দুটো জিনিসের প্রয়োজন হবে। প্রথমটি এক্সেস নাইট্রোজেন, আর দ্বিতীয় ল্যাক অফ অক্সিজেন। কার্বন সিকোয়েস্ট্রেশনের মতো নাইট্রোজেনকেও ট্র্যাপ করে ভেনাসের বাইরে পাঠানো যায়। তবে এই নাইট্রোজেনকে আমরা নিজেদের কাজে ব্যবহার করতে পারি, যার জন্য ভেনাসের সারফেসে সিয়ানো ব্যাকটেরিয়ার পপুলেশন বাড়াতে হবে। এই সিয়ানো ব্যাকটেরিয়া নাইট্রোজেন গ্যাস থেকে অ্যামোনিয়া, নাইট্রেট এবং নাইট্রাইটের মতন কম্পাউন্ড তৈরি করে, যা লিভিং বিংস ইউজ করে থাকে। এর সাথে আপনাদেরকে এখানে গ্রেট অক্সিডেশন ইভেন্ট সম্পর্কে বলবো, যা পৃথিবীতে আজ থেকে প্রায় 200 কোটি বছর পূর্বে হয়েছিল। এই সময় আমাদের অ্যাটমসফিয়ারে অক্সিজেনের মাত্রা দ্রুত বৃদ্ধি পেয়েছিল, যা এখানে জীবনের সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছিল। আর অক্সিজেন লেভেলের মাত্রা বৃদ্ধিতে এই সিয়ানো ব্যাকটেরিয়া বড় ভূমিকা ছিল। কিন্তু এখানে একটি প্রবলেম আছে। সিয়ানো ব্যাকটেরিয়া নাইট্রোজেনের মাত্রা কমিয়ে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেবে, কিন্তু এদের ফটোসিনথেসিসের জন্য ফোটন অর্থাৎ লাইফের প্রয়োজন হবে। কিন্তু আমরা তো ভেনাসকে সূর্য থেকে ব্লক করে দিয়েছি, তবে কি মিররকে সরিয়ে দেওয়া হবে পুনরায়? না, এমনটি করলে এতদিনের পুরো পরিশ্রম বেকার হয়ে যাবে। তাই প্রয়োজন হবে আরও কিছু মিররের, যেখান থেকে সানলাইট রিফ্লেক্ট হয়ে লিমিটেড মাত্রায় ভেনাস অ্যাটমসফিয়ার এবং সারফেসে গিয়ে পৌঁছাবে। আর এইভাবে একবার ভেনাসে সানলাইট পৌঁছাতে পারলেই ভেনাসেও পৃথিবীর মতন অ্যাটমসফিয়ার ডেভেলপ হয়ে যাবে। জল এবং অক্সিজেনের পর এবার আমাদের খাবারের ব্যবস্থা করতে হবে, যার জন্য বৃক্ষরোপণ করতে হবে এবং উর্বর সয়েলের প্রয়োজন হবে। ভেনাসের সারফেসে মিনারেলস প্রথম থেকেই ছিল, যেগুলি শক্ত পাথর রূপে জমে রয়েছে। তাই এই পাথর ভেঙে সয়েলে পরিবর্তিত করতে হবে। আর এটার পর এখানে গাছপালা, ভেজিটেশন এবং ফরেস্ট গ্রো করতে শুরু করে দেবে। তখন এই প্ল্যানেটকে সবুজে পরিণত করে দেবে। এই সময় এখানে কার্বন ডাই অক্সাইডকে তাপমাত্রায় ইনজেক্ট করতে হবে। এবার ভেনাস যখন সম্পূর্ণ টেরাফর্ম হয়ে যাবে, তখন আমরা পৃথিবী থেকে হিউম্যানস এবং অ্যানিমেলস পাঠাতে পারি। এখন এটা শুনে আপনাদের মনে হতে পারে ভেনাসকে টেরাফর্ম করা অলমোস্ট ইম্পসিবল। কিন্তু আপনাদের বলে দিই, বর্তমানে যেভাবে আমরা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি, তাতে বেশি দিন বাকি নেই যখন ভেনাস টেরাফর্ম করা থেকে শুরু করে সোলার সিস্টেমের অন্যান্য প্ল্যানেটকেও হ্যাবিটেট বানানোর চেষ্টা শুরু হয়ে যাবে। এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।